শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকের এই অনলাইন ক্লাসে আমার সাথে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অধিকাংশ ছাত্রছাত্রীদের মধ্যে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখার ক্ষেত্রে একটা ভুল থেকে যায়। তারা এটা লিখতে গিয়ে অনেক ভুল করে থাকে। তো এই ব্যাপারে আলোচনা করা উচিত যে রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য কী। কতগুলো বিষয় আছে যে বিষয়ের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন লক্ষ্যের ক্ষেত্রে, উৎপত্তি ক্ষেত্রে পার্থক্য আছে, সংহতি, সাংগঠনিক কাঠামো, উদ্দেশ্যগত পার্থক্য আছে, তাদের কর্মপদ্ধতি আছে, সমঝোতা আছে। আমাদের প্রথম জানতে হবে যে রাজনৈতিক দল, আমরা জানি যে কতগুলো মানুষ যখন মতাদর্শের ভিত্তিতে একত্রিত হয় এবং তাদের মুখ্য উদ্দেশ্য থাকে সরকারি ক্ষমতা দখল করে তাদের দলীয় মতাদর্শ বাস্তবায়ন করা। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে গোষ্ঠী স্বার্থ নিয়ে কাজ করে, তারা তাদের গোষ্ঠী স্বার্থ দেখে থাকে। ঠিক আছে, আমরা দেখি কি পার্থক্য আছে। লক্ষ্যের ক্ষেত্রে পার্থক্য আছে যে রাজনৈতিক দল সাধারণত বহুমুখী ও ব্যাপক সামাজিক বা জাতীয় স্বার্থের ভিত্তিতে রাজনৈতিক দলের সৃষ্টি হয়। তাদের এই স্বার্থটা থাকে বহুমুখী, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দায়িত্ব রাজনৈতিক দলের কর্মসূচির অন্তর্ভুক্তি থাকে। রাজনৈতিক দলের প্রধান বিবেচ্য বিষয় হলো জাতীয় স্বার্থ ও সামাজিক স্বার্থ বৃহত্তম। রাজনৈতিক দলের কার্যক্রম জাতীয় জীবনের সকল ক্ষেত্রে প্রসারিত। অপরপক্ষে মুষ্টিমেয় ব্যতিক্রম বাদ দিলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোনো মহান উদ্দেশ্য থাকে না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর স্বার্থ সংকীর্ণ ও সমজাতীয়, বিশেষ গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর উৎপত্তি। উৎপত্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল গড়ে ওঠে। রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এই মতাদর্শের পরিপ্রেক্ষিতে দলীয় নীতি ও ব্যাপক কর্মসূচি রচিত হয় এবং তা বাস্তবে রূপায়িত করার চেষ্টা করা হয়। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে উৎপত্তির ভিত্তিতে কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের অস্তিত্ব পরিলক্ষিত হয় না। তাদের বিশেষ কোনো রাজনৈতিক মতাদর্শ নেই। রাজনৈতিক মতাদর্শের প্রতি চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অঙ্গীকার থাকে না। এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি। তৃতীয়ত, সংহতির প্রশ্নে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর লোক থাকতে পারে। তার ফলে তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রে সংহতির প্রশ্ন বড় করে দেখা হয়। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে সংহতির সমস্যা বড় একটা দেখা যায় না, কারণ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য সংখ্যা রাজনৈতিক দলের তুলনায় সাধারণত কম হয়ে থাকে এবং অভিন্ন স্বার্থের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীর সদস্যরা ঐক্যবদ্ধ থাকে। তাই তাদের সংহতির প্রশ্ন বড় করে দেখা হয় না। অনেক সময় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি থাকে না, কারণ যখন তাদের সংহতিটাই থাকে গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে, গোষ্ঠীগত স্বার্থের কেন্দ্র করে গড়ে উঠে আবার বিলুপ্ত হয়ে যায় রাজনৈতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো। তাই তাদের মধ্যে সংহতির সমস্যা কম থাকে। চতুর্থত, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলির তুলনায় রাজনৈতিক দল অনেক বেশি সংগঠিত এবং কাঠামোবদ্ধ, অর্থাৎ সাংগঠনিক দিক দিয়ে তারা শক্তিশালী চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা। বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও দলীয় শৃঙ্খলার ভিত্তিতে দলীয় সংহতি বজায় রাখার চেষ্টা করা হয়। সাংগঠনিক দিক থেকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
দলীয় কর্মসূচির প্রতি অঙ্গীকার ও আনুগত্যের ভিত্তিতে রাজনৈতিক দলের সদস্যপদ প্রদান করা হয়। অপরপক্ষে বিভিন্ন রাজনৈতিক মতবাদে বিশ্বাসী মানুষ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য হতে পারে। তো আমরা দেখতে পেলাম যে রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তিটা অনেক সংগঠিত এবং কাঠামোবদ্ধ। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি সাংগঠনিকভাবে ততটা শক্তিশালী নয় এবং সংগঠিত নয়। আরেকটা পার্থক্য হচ্ছে, যেটা মূল পার্থক্য, রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতা দখল করে দলীয় নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা, আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা করে। সেটা হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য, মূল উদ্দেশ্য। এটা দিয়ে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টি গোষ্ঠীর মধ্যে মুখ্যত প্রভেদ দেখানো যায়। রাজনৈতিক দলের উদ্দেশ্য বহুমুখী ও ব্যাপক হলেও রাষ্ট্র ক্ষমতায় এসে দলীয় নীতি ও কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করাই হলো দলের মূল লক্ষ্য। সেটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রতিটি রাজনৈতিক দল দলীয় সদস্য সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে, রাজনৈতিক দলের সদস্য সংখ্যা তার বাড়ানোর চেষ্টা করে। রাজনৈতিক দল নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে, দলীয় প্রার্থী মনোনয়ন করে, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে সরকার গঠন ও পরিচালনা করে। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করাই হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান উদ্দেশ্য। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা দখল করা নয়, নিজেদের সিদ্ধান্তকে, নিজেদের স্বার্থকে সরকারের সিদ্ধান্তকে নিজেদের স্বার্থের অনুকূলে প্রভাবিত করার চেষ্টা করে। আরেকটি পার্থক্য হচ্ছে কর্মপদ্ধতি। রাজনৈতিক দলের কর্মপদ্ধতি প্রকাশ্য ও প্রত্যক্ষ। রাজনৈতিক দলগুলো জনসমর্থন অর্জনের উদ্দেশ্যে নিজ নিজ বক্তব্য ও কর্মসূচি সরাসরি জনগণের কাছে পেশ করে। এ কারণে রাজনৈতিক দলের কার্যাবলী, কর্মপদ্ধতি সম্পর্কে জনসাধারণ সহজেই অবহিত হতে পারে। আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলের যে কার্যক্রম সম্পাদন করে সেটা প্রত্যক্ষ, আমরা সরাসরি দেখতে পাই। বিভিন্ন গণমাধ্যমে সেগুলি আসে, প্রকাশিত হয়। রাজনৈতিক দল তাদের কার্যক্রমের জন্য জনগণের কাছে বেশি দায়বদ্ধ থাকে এবং জনগণমুখী, জনগণ কেন্দ্রিক তাদের কার্যক্রম। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কার্যক্রম পরোক্ষভাবে পরিচালিত হয় এবং কখনো কখনো গোপনে সম্পাদিত হয়। জনসাধারণের সমর্থন অর্জনের ব্যাপারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর আগ্রহ বড় একটা দেখা যায় না। জনসমর্থনের প্রতি তাদের যে গোষ্ঠীর বাইরে জনসমর্থনের প্রতি তাদের তেমন একটা আগ্রহ দেখা যায় না। রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী চিনতে গিয়ে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতীক থাকে, সেরকম সেগুলি প্রকাশ্য জাতীয়ভাবে দেশের সমগ্র জনগণ সেটা প্রকাশ্যভাবে জানতে পারে। আমরা দেখছি এখানে যে রাজনৈতিক দলের প্রতীক আছে, নৌকা একটি রাজনৈতিক দলের প্রতীক। এ ধরনের আরও অনেক প্রতীক আছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তারা তাদেরও বিভিন্ন লোগো ব্যবহার করে, কিন্তু সেগুলি সমগ্র জনগণের, জাতীয়ভাবে সমগ্র জনগণ সেটা জানে না, জনগণের কাছে সেটি অভিহিত নয়। সমঝোতার ক্ষেত্রে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দলগুলো প্রয়োজন বোধে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে সমঝোতার ঘটনা প্রায়ই ঘটে থাকে। যেমন একটা রাজনৈতিক দলের সাথে অন্য রাজনৈতিক দলের সমঝোতা হয়ে থাকে। বহুদলীয় ব্যবস্থায় সেটি একটি স্বাভাবিক বিষয়। সমমনোভাবাপন্ন দলগুলোর মধ্যে রাজনৈতিক জোট হয়ে থাকে, এটি একটি স্বাভাবিক বিষয়। গণতান্ত্রিক পরিবেশে আমরা দেখতে পাই নির্বাচনে বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল মিলে জোট গঠন করে থাকে। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি বিভিন্ন স্বার্থের
চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর মধ্যে এ ধরনের সমঝোতা তেমন একটা দেখা যায় না, যে একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আর একটা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে তেমন একটা সমঝোতা দেখা যায় না। নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে পার্থক্য রয়েছে। প্রতিটি রাজনৈতিক দল দলীয় প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় সরাসরি অবতীর্ণ হয়। যারা নির্বাচনে অংশগ্রহণ করে, রাজনৈতিক দলের মুখ্য লক্ষ্য হলো ক্ষমতা দখল করা, তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করে। কারণ নির্বাচনে অংশগ্রহণ ব্যতীত রাজনৈতিক দল অর্থহীন। প্রত্যেকটি রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করে। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে না। তবে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো নিজস্ব স্বার্থের পরিপ্রেক্ষিতে কোনো দল বা প্রার্থীকে সমর্থন বা তার পক্ষে প্রচারণা চালাতে পারে। নিজস্ব যে স্বার্থ, সেটার জন্য দল বা সমর্থনের পক্ষে তারা প্রচারণা করে থাকে, কিন্তু সরাসরি তারা নির্বাচনে অংশগ্রহণ করে না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। রাজনৈতিক দলগুলো সহজে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কারণ দলগুলি অনেক বড়, অনেক সদস্য নিয়ে গড়ে ওঠে। কোনো একটি সিদ্ধান্ত নিতে হলে সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে হয়। সেক্ষেত্রে তারা সকলের মধ্যে সমন্বয় সাধন করা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়ে ওঠে না। অভিন্ন গোষ্ঠী স্বার্থের জন্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে কোনো বিষয়ে সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা, জাতীয় স্বার্থ সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত থাকে। বিদায় একটি রাজনৈতিক দলের পক্ষে কোনো বিষয়ে হুট করেই সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। ওখানে জাতীয় স্বার্থ, আন্তর্জাতিক স্বার্থ থাকে। সেই স্বার্থগুলোর বিষয় বিবেচনা করতে গিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। এটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ওর পক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো সহজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। গণতন্ত্রে রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য। এটা আরেকটি পার্থক্য, যে গণতন্ত্রে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দল, যে কোনটার অপরিহার্যতা কেমন। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা রাজনৈতিক দলের অস্তিত্ব অপরিহার্য, কারণ রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্র অর্থহীন। রাজনৈতিক দলগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে এ বক্তব্য প্রযোজ্য নয়। সকল রাজনৈতিক ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী থাকে না, নাও থাকতে পারে। উদাহরণস্বরূপ, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অস্তিত্ব খুব একটা দেখা যায় না। সমাজতান্ত্রিক দেশগুলোতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী তেমন একটা দেখা যায় না। তাই বলা যায় যে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী অপেক্ষা রাজনৈতিক দলের গুরুত্ব অপরিহার্য। এরপরে আসি মতাদর্শের দিক দিয়ে পার্থক্য। কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন রাজনৈতিক দলের অস্তিত্বের সাথে নিবিড়ভাবে জড়িত। যে রাজনৈতিক দল অবশ্যই মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠে। মতাদর্শগত অঙ্গীকার পূরণের জন্য রাজনৈতিক নানাবিধ কর্মসূচি তারা প্রণয়ন করে। কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন রাজনৈতিক দলের অস্তিত্বের সাথে নিবিড়ভাবে জড়িত। অপরপক্ষে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অঙ্গীকার সাধারণত স্বার্থের প্রতি, রাজনৈতিক মতাদর্শের প্রতি নয়। তবে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলো রাজনৈতিক মতাদর্শকে সম্পূর্ণভাবে বর্জন করতে পারে না। আমরা আরেকটা বিষয় নিয়ে পার্থক্য আলোচনা করব। রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মধ্যে পার্থক্য। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আলোকে বা শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে পারস্পরিক সম্পর্কের প্রকৃতি অনুসারে
আধুনিক গণতান্ত্রিক সরকারসমূহ দু ভাগে বিভক্ত, এক সংসদীয়, দুই মন্ত্রিপরিষদ শাসিত। এই দুই ধরনের সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য জানা উচিত। রাষ্ট্রপতি শাসিত সরকার, এই সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক প্রধানের পদ দেখা যায় না। এখানে রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রপ্রধান এবং শাসন বিভাগের প্রধান কর্তা। তিনি তত্ত্বগতভাবে এবং বাস্তবে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, অর্থাৎ তিনি নমিনাল রিয়েল এক্সিকিউটিভ। আর মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব প্রকৃত শাসক। এই দু ধরনের শাসকই দেখা যায়, যেমন রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব, আর প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত, তাই তিনি জনগণের কাছে দায়িত্বশীল। দায়িত্বের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আর প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ হলো মন্ত্রিসভা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা হচ্ছে প্রকৃত প্রশাসনিক কর্তৃপক্ষ, এবং এই ব্যবস্থায় মন্ত্রিসভার সকল সদস্য প্রত্যক্ষভাবে আইনসভার কাছে এবং পরোক্ষভাবে জনগণের কাছে দায়িত্বশীল থাকে। অর্থাৎ দায়িত্বের ব্যাপারে পার্থক্য রয়েছে রাষ্ট্রপতি শাসিত, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়। মন্ত্রিসভার ক্ষেত্রে একটা পার্থক্য আছে দু ধরনের সরকার ব্যবস্থায়, যে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়োগ দেন। রাষ্ট্রপতি ব্যবস্থাতেও মন্ত্রিসভা থাকে, সেই মন্ত্রীদেরকে রাষ্ট্রপতি নিজেই নিয়োগ দেন এবং মন্ত্রীরা রাষ্ট্রপতির কাছে দায়িত্বশীল থাকে। রাষ্ট্রপতির ইচ্ছা অনিচ্ছার উপর মন্ত্রীদের কার্যকাল নির্ভর করে। অপরপক্ষে মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় মন্ত্রীগণ আইনসভার কাছে দায়িত্বশীল থাকে। আইনসভার আস্থার উপর মন্ত্রিসভার কার্যকাল নির্ভরশীল। আইনসভায় যদি আস্থা হারায় তাহলে মন্ত্রিসভা ভেঙে যায়। সংখ্যাগরিষ্ঠ দলের নেতাদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। যে দল সংখ্যাগরিষ্ঠ সেই দলের নেতাদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়। ওখানে প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেন, সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান যিনি থাকে, এবং প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রীদেরকে নিয়োগ দেন। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, কারণ তিনি প্রকৃত শাসক। মন্ত্রিসভার সাথে তাকে পরামর্শ করতে হয় না বলে এই কাজ করতে পারেন তিনি। আর মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় বৈঠক আহ্বান করতে হয় এবং সেটি সকলের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বলে জরুরি পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ শাসিত অবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় না। সংবিধান পরিবর্তনের দিক দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সংবিধান পরিবর্তন, সরকার পরিবর্তন করা একটি জটিল প্রকৃতি। অপরপক্ষে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সংবিধান পরিবর্তন করা, সরকার পরিবর্তন করা অনেকটা নমনীয়। যে সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় প্রয়োজন মাফিক আইনগত বা সাংবিধানিক পরিবর্তন অবস্থাতে তুলনামূলক সহজ। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সংবিধান সরকার পরিবর্তন করতে হলে একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হতে হয়। আইনসভার ক্ষমতার দিক দিয়ে পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা আইনসভা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী নয়। আর মন্ত্রিপরিষদ শাসিত শাসন ব্যবস্থায় আইনসভা সার্বভৌম ক্ষমতার অধিকারী, কারণ
এখানে মন্ত্রিসভার সদস্য যারা সকলেই জনগণের কাছে দায়িত্বশীল, আইনসভার কাছে দায়িত্বশীল, তাই আইনসভা সার্বভৌম। রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি আইন বিভাগের কাছে দায়িত্বশীল নয় বলে আইনসভা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী না। নির্বাচনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন, কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রথমে জনগণের প্রত্যক্ষ ভোটে আইনসভার সদস্য হন। পরবর্তীতে আইনসভার সদস্য থেকে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের প্রধানকে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন। এটা হচ্ছে নির্বাচনগত পার্থক্য। পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় পার্থক্য আছে। রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন না, কারণ তিনি পার্লামেন্টের সদস্য নয়, এবং রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সম্পর্ক থাকে না, তাই রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন না। মন্ত্রিপরিষদ শাসিত ব্যবস্থায় প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন, এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিতে পারেন। পরিশেষে বলা যায় যে আমরা দেখতে পেয়েছি মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার উভয়ই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটি রূপ। উভয় সরকার ব্যবস্থাতেই দোষ ত্রুটি রয়েছে। বস্তুত কোনো ধরনের ব্যবস্থা অধিক কার্যকর হবে তা নির্ভর করে একটি দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির উপর। আর একটি যে বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে তালগুল পাকিয়ে যায়, তারা প্রায়ই ভুল করে, যে বিষয়টি মৌলিক চাহিদা ও মৌলিক অধিকার। তারা মৌলিক চাহিদাকেই মৌলিক অধিকার মনে করে, অনেক ক্ষেত্রে মৌলিক অধিকারকে মৌলিক চাহিদা মনে করে। বেশিরভাগ ছাত্রছাত্রী মনে করে মৌলিক চাহিদাকে জানে যে মৌলিক চাহিদাটা কি, কিন্তু সেটাই আবার মৌলিক অধিকারের ক্ষেত্রে গিয়ে তারা তালগুল পাকিয়ে ফেলে। তো মৌলিক চাহিদা কি আমরা জানি, মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো, যা অত্যাবশ্যকীয়, যেগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না, তা হচ্ছে মৌলিক চাহিদা। আর মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ থাকে, এটি রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয়, রাষ্ট্র সেটি নিশ্চিত করে থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে মৌলিক অধিকার থাকে। যেমন মৌলিক চাহিদার মধ্যে রয়েছে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলি মৌলিক চাহিদা, মানুষের চাহিদা, এগুলি ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর মৌলিক অধিকার যেমন বাংলাদেশের সংবিধানের 3য় ভাগে রয়েছে বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সংগঠনের অধিকার, এগুলি হচ্ছে মৌলিক অধিকার, যেগুলি ছাড়া মানুষের প্রকৃত মনুষ্যত্বের বিকাশ ঘটে না, সেগুলি হচ্ছে মৌলিক অধিকার। তো আমরা মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদা সম্পর্কে জানলাম। আর একটা বিষয় যেটিও বিভ্রান্তি সৃষ্টি করে, একনায়কতন্ত্র ও এককেন্দ্রিক শাসন, এর মধ্যে পার্থক্য। একনায়কতন্ত্র হচ্ছে একটি শাসন ব্যবস্থা যেখানে একটি দল বা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে শাসন ব্যবস্থা। এখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করতে পারে না, রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে না। এটি একটি অগণতান্ত্রিক ব্যবস্থা। মূলত একনায়কতান্ত্রিক ব্যবস্থাটি নেগেটিভ, নেতিবাচক একটি বিষয়। আর এককেন্দ্রিক শাসন যেটা, যে এই শাসন ব্যবস্থাটা এটা নেতিবাচক নয়, পজিটিভ। সকল গণতান্ত্রিক ব্যবস্থাতেই এককেন্দ্রিক আছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে। তারা যুক্তরাষ্ট্রীয় ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি সেটা জানতে গিয়েই ভালো করে না পড়ার কারণে এই সমস্যাটা হয়। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হচ্ছে যেখানে অঙ্গরাজ্য বা প্রদেশ থাকে না, একটি কেন্দ্রীয় আইনসভার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়
এখানে প্রাদেশিক আইনসভা থাকে না। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রেই এ ধরনের ব্যবস্থা বিদ্যমান আছে। উদাহরণস্বরূপ বাংলাদেশ, ব্রিটেন এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। একনায়কতন্ত্রের উদাহরণ আমরা দেই যে ইতালির ফেসিবাদ ছিল আর জার্মানির নাৎসিবাদ, এ দুটি একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রকৃষ্টতম উদাহরণ। ফেসিবাদের জনক মুসোলিনি, নাৎসিবাদের জনক হিটলার। ধৈর্য ধরে এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।